আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ক্লাসটা কিন্তু ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি সকলের জন্য, মানে আজকে ক্লাসটা বেশিরভাগ কাজে দিবে হচ্ছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য, এবং বিএসসি দের জন্য এটা কিছুটা বেসিক হিসেবে কাজ করবে। বা বিএসসি দের যখন প্রশ্নগুলো একটু ইজি ধরনের হয়ে যায় তখন এই অধ্যায়টা থেকেও তাদের প্রশ্নগুলো হয়ে যাবে। সেজন্য আপনারা যারা ডিপ্লোমা বিএসসি বা মিডওয়াইফারি আছেন আপনাদের প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি, ঠিক আছে? এবং আপনাদের এইচএসসির বইও কিন্তু হচ্ছে অ্যাসিড ক্ষার এগুলো আছে, সেজন্য এটা আপনাদের জন্য বেসিক হিসেবে কাজ করবে। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা এখানে দেখবো যে অ্যাসিড বা অম্ল কি। আমাদের যেটা ইংরেজিতে অ্যাসিড সেটাই হচ্ছে বাংলাতে কি অম্ল। ওকে, আচ্ছা, তাহলে অ্যাসিডের বাংলা হচ্ছে অম্ল। এবার আমরা দেখব যে অ্যাসিডটা মূলত কি বা কাকে বলে। যে সকল পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় মানে কি, যেটাকে প্রতিস্থাপন করা যায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত করে তাকে যৌগ আকারে গঠন করা হয়, সেটা হচ্ছে মূলত প্রতিস্থাপন। প্রতিস্থাপন বলতে কি, এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় যদি আপনি তাকে একটা স্থান করে দেন সেটাই হচ্ছে প্রতিস্থাপন। ওকে, তাহলে যে সকল পদার্থের অণুতে, একটা অণুতে মনে রাখবেন অনেকগুলো পরমাণু থাকে বা একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হয়, অণু তৈরি হয়। তাহলে যে সকল পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু, আমি একটু আগে বললাম না যে অণুতে কি থাকে অনেকগুলো পরমাণু, তাহলে কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হওয়া মানে আমরা মনে রাখবো ভেঙে যাওয়া, বিয়োজিত হওয়া মানে ভেঙে যাওয়া। তাহলে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন H+, আমরা যখনই কোনো কিছুর সঙ্গে আমরা আয়ন বলবো তখন সেখানে অবশ্যই তার যে প্রতীক বা সংকেত আছে আমরা সেখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব। তাহলে কি হবে, হাইড্রোজেন আয়ন বা প্রোটন প্রদান করে তাদেরকে অ্যাসিড বলা হয়। তাহলে এটা আমি একটু আপনাদেরকে একবার বলে দিই যে যে সকল পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, মানে দেখা গেল যে একটা অণু আছে সেখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে যেটাকে প্রতিস্থাপন করা যায়, এরকম যদি থাকে এবং জলীয় দ্রবণ অর্থাৎ পানির সঙ্গে অর্থাৎ H2O, আপনি H2 অর্থাৎ পানির সঙ্গে যখন আপনি, ঠিক আছে, দ্রবণ করবেন বা পানির সঙ্গে যখন আপনি মিশাবেন তখন এটা ভেঙে যাবে। কি ভেঙে যাবে, এই অণুটা ভেঙে যাবে, ঠিক আছে? ভেঙে হাইড্রোজেন আয়ন বা প্রোটন যদি দান করে তাহলে আমরা তাকে বলবো অ্যাসিড। আপনারা এই সংজ্ঞাটা একটু ভালোভাবে, এটা আপনাদের মুখস্থ করতে হবে না, কারণ আপনাদের পরীক্ষাতে কি শুধু এমসিকিউ, এটা আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট আপনারা এই সংজ্ঞাটা একটু ভেঙে ভেঙে বুঝার চেষ্টা করবেন। তাহলে আমি বারবার কেন অনেকে বলতে পারি ভাইয়া আপনি একটা লাইন কেন বারবার বলছেন, আসলে এই একটা লাইনটা যদি আপনি বুঝে যান না বাকি অনেকগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, সেজন্য আমি একটা লাইনে বেশি এফোর্ট দিয়ে থাকি। আরেকবার বলি, যে সকল পদার্থের অণুতে, অর্থাৎ একটা পদার্থ নিলেন, এই পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। ওকে, একটা হাইড্রোজেন পরমাণু আছে যেটাকে প্রতিস্থাপন করা যায়, এবং এটাকে যদি আমি পানির সঙ্গে যদি মিশ্রিত করি বা যদি আমি একটা দ্রবণ তৈরি করি, ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই ভেঙে যাবে। কি হবে, এই যে অণুটা এটা ভেঙে যাবে, ভেঙে হাইড্রোজেন আয়ন বা প্রোটন আলাদা হয়ে যাবে, তাহলে কি আমরা বলবো অ্যাসিড। আপনারা এতটুকু বুঝছেন? আমাকে একটু বলেন, আপনি এখানে সংজ্ঞাটা কি ভেঙে ভেঙে বুঝতে পারছেন বা আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে এতটুকু একটু বলেন, সংজ্ঞাটা বুঝছেন কিনা এতটুকু আমাকে বলেন, তাহলে আমি নেক্সট লাইনে চলে যাব, ঠিক আছে? কারণ আমি দেখানো পড়িয়ে যাচ্ছি, আপনারা বুঝছেন না, তাহলে কি হবে না, যতক্ষণ পর্যন্ত বুঝবেন ততক্ষণ আমি নেক্সট লাইনে যাব না। সো সবাই একটু বলেন যে বুঝছেন কিনা। ওকে, আফসান মিম বলছে বুঝছি ভাইয়া, মিমি আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবাই, রেসপন্স করবেন। ওকে ওকে, লেট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা কেবল ক্লাসটা শুরু করলাম কিছুক্ষণ আগে। ওকে, সময় বুঝছি ভাইয়া। ওকে ওকে, আলহামদুলিল্লাহ বুঝছি। আরেকবার একটু বললে ভালো। ওকে, আমি আরেকবার বলছি, যে সকল পদার্থের অণুতে, অর্থাৎ একটা পদার্থ আপনি নিলে এই পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে যেটাকে প্রতিস্থাপন করে অন্য কারোর সঙ্গে যুক্ত করা যাবে, এরকম একটা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। এবং এটা যখন আমি পানির সঙ্গে যখন মিশ্রিত করব তখন এটা ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে কি হবে, H+ আয়ন দান করবে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাসিড, জাস্ট এতটুকুই, ঠিক আছে? দেন তাহলে এরপরে চলেন, যেমন এখানে কিছু আমি এক্সাম্পল দিয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। ওকে,
আপনাদেরকে আমি একটা বাসার কাজ দিব ক্লাসের মাঝে মাঝেতে গিয়ে, সেটা হচ্ছে যে আপনাদেরকে কিছু অ্যাসিড এবং ক্ষার নিজেদেরকে রিসার্চ করে নোট করতে হবে, ঠিক আছে? ওকে, এখানে দেখেন আমরা এবার অ্যাসিডের ভাগ দেখব। কি, একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। সবকিছুর ভিতরে কিন্তু শক্তিশালী দুর্বল আছে, তো অ্যাসিডের ভিতরে কেন থাকবে না? আপনারা তো খেয়াল করে দেখবেন যে আমাদের শরীরের ভিতরে কিন্তু অ্যাসিড আছে পাকস্থলীতে। আবার আমরা যে লেবু খাই, লেবুতে কিন্তু অ্যাসিড আছে। তো ওই লেবু যখন আমি খাই আমার কিছু কি হয়, কোনো কি খুব বেশি কি ক্ষতি হয়? হয় না। আবার অনেক ধরনের অ্যাসিড আছে না, যেগুলো কি বলে না যে মুখে অ্যাসিড মেরেছে দিয়ে মুখ ঝলসিয়ে গেছে। তাহলে দেখেন আমি যে লেবুটা খাচ্ছি সেটা তো অ্যাসিড আছে, আমার কিছু হচ্ছে না, আমি তৃপ্তি পাচ্ছি খাবার খেয়ে, তাই না? সালাদ হিসেবে খাচ্ছি। আর আরেকটা অ্যাসিড দেখা হলো আপনার মুখে আমি মেরে দিলাম ছুঁড়ে, আপনার চেহারা ঝলসিয়ে গেল, একদম পুরো অবস্থা খারাপ। তাহলে কি, অবশ্যই একটা শক্তিশালী, যেটা আমি আপনার ফেসে যেটা মারলাম আপনার শরীর পুড়ে গেল, সেটা কি শক্তিশালী অ্যাসিড। আর আমি যেটা খাইলাম এটা কি, আমার কিছু হলো না, মানে কি হবে, এখানে একটা দুর্বল অ্যাসিড। তো আমরা এটা বুঝতে পারছি যে এখানে আমাদের দুই রকম অ্যাসিড কাজ করছে, সেটা আমরা এবার জানবো। বইটা কি দশম শ্রেণী? এই বইটা মূলত হচ্ছে, এটা বই না, এটা হচ্ছে স্লাইড পিডিএফ। এটা হচ্ছে আমি বিভিন্ন জাতীয় ইনফরমেশনে এটা তৈরি করেছি। তো সেজন্য আপনাদের কাছে 9-10 যে বোর্ড বই আছে আপনারা সেটা থেকে রিডিং দিয়ে নেবেন, বা আমার এই নোটটা পড়ার পরে আমার ক্লাসটা বুঝতে থাকেন, তারপর আমি একটা এমসিকিউ পিডিএফ দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা যদি আপনারা পড়েন এনাফ হয়ে যাবে, আর বোর্ড বই না পড়লেও চলবে, ঠিক আছে? ওকে, আসেন তাহলে শক্তিশালী অ্যাসিড কি। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে, অর্থাৎ পানিতে যখন আমি কি বললাম, পানির সঙ্গে যখন আমি বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে, তখন সম্পূর্ণ বিয়োজিত হয় বা সম্পূর্ণরূপে ভেঙে যাবে, সেটা কোনো কিছু অবশিষ্ট থাকবে না, তাহলে সেটাকে আমরা বলবো শক্তিশালী অ্যাসিড। যেমন নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এরপর দুর্বল অ্যাসিড কি, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, ঠিক আছে, যেগুলো আংশিক বিয়োজিত হবে সেগুলো হচ্ছে আমরা মনে রাখবো দুর্বল অ্যাসিড। তাহলে মনে রাখবেন যে যেটা আমাদের সম্পূর্ণ একদম শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো কিছু অবশিষ্ট থাকছে না, সম্পূর্ণ আমাদের বিয়োজিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে শক্তিশালী। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে শক্তিশালী অ্যাসিডের সংজ্ঞা, দুর্বল অ্যাসিড। মনে রাখবেন আপনাকে যদি অনেক বেশি শক্তি দিয়ে যদি থাপ্পড় মারা হয় তাহলে কি আপনি বেশি ব্যথা পাবেন, আপনার হাড়গোড় ভেঙে চুরে একদম শেষ হয়ে যাবে, তাই না? তাহলে মনে রাখবেন যেখানে আপনার শক্তিশালী অ্যাসিড সেখানে সবকিছু বিয়োজিত হয়ে যাবে, সবকিছু একদম হাড়গোড় একদম ভেঙে চুরে একাকার অবস্থা। আর যেটা হচ্ছে দুর্বল অ্যাসিড, মানে কি আপনাকে আস্তে করে মারলো, আপনার সম্পূর্ণ হাড়গোড় ভাঙলো, দেখুন একটা হাড়ে ফ্র্যাকচার হলো, তাহলে সেটা মনে রাখবেন দুর্বল অ্যাসিড, যেখানে হচ্ছে আমাদের আংশিক বিয়োজিত হয়। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের বিয়োজিত হয় না, এটা হচ্ছে আমাদের আংশিক বিয়োজিত হয়। যেমন কি হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, মিথানিক অ্যাসিড, ইথানিক অ্যাসিড, এগুলো। এছাড়া আরো অনেক দুর্বল অ্যাসিড রয়েছে, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এখন এখানে তো জাস্ট আমি কয়েকটা নাম দিয়েছি উদাহরণ হিসেবে, এগুলো কি আপনাদের জন্য শেষ না? আপনার যেহেতু একটু ফাঁকিবাজ, আপনাদেরকে একটা কাজ দিই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে যারা যারা আমার ক্লাসটা করছেন, যারা অ্যাডমিশনে চান্স পেতে চান বা মনে করছেন যে হ্যাঁ আমার চান্স পাওয়া উচিত, হ্যাঁ আমি সেকেন্ড টাইম আমার চান্স পাওয়া দরকার, তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে, এখানে আপনারা শক্তিশালী, শক্তিশালী আর এদিকে হচ্ছে দুর্বল, যাই হোক এখানে এটা হবে না, হ্যাঁ, শক্তিশালী এবং দুর্বল অ্যাসিড। আপনারা এইভাবে করে খাতায় একটা ছক করবেন, খাতাতে ছক করে এই সাইডে লিখবেন শক্তিশালী অ্যাসিড, এই সাইডে দুর্বল অ্যাসিড। এখন কথা হলো যে আপনারা এটা কই থেকে পাবেন, তাই না? আপনাদের সবার হাতে মোবাইল আছে, নাহলে ক্লাস কেমনে করছেন, গুগল আছে। ওকে, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, কি সার্চ করবেন, শক্তিশালী অ্যাসিড লিস্ট অথবা দুর্বল অ্যাসিড লিস্ট। এরকম করলে আপনাদের ওখানে অনেকগুলো আপনারা পোস্ট পাবেন, যা বিভিন্ন ছবি পাবেন। এখান থেকে আপনারা রিসার্চ করে শক্তিশালী অ্যাসিড যতগুলো পাবেন এগুলো লিখবেন, দুর্বল অ্যাসিড যতগুলো পাবেন এগুলো লিখবেন। তারপরে আপনারা হচ্ছে ওইটা আমি গ্রুপের লিংক দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, আপনি ওখানে পোস্ট করবেন। আমি প্রত্যেকটা দেখবো যে কার কার সঠিক হচ্ছে কার কার ভুল হচ্ছে, যারটা সব থেকে সুন্দর হবে আমি তারটা গ্রুপে রেকমেন্ড করে দিব যে হ্যাঁ আপনারা সবাই এই নোটটা ফলো করবেন। তাহলে কি করতে হবে, অবশ্যই সুন্দর করে সবগুলো ইনফরমেশন লিখতে হবে। আর কথা হলো ভাইয়া এটা আপনি আমাদের ক্লাস করাচ্ছেন, এটা তো আপনার তো দেওয়ার কথা, আমাদের কেন দিলেন? আর কথা হলো সবকিছু যদি আমি আপনাকে রেডি করে দিই না, আপনার পড়তে ভালো লাগবে না, একঘেয়েমি চলে আসবে। এখন এই যে আমি একটা কাজ দিলাম, আপনি ক্লাস শেষে আপনি একটু বইটা নিয়ে বসবেন, আপনি খাতা নিয়ে বসবেন, আপনি মোবাইল থেকে এগুলো বের করে লিখবেন, এটা আপনার একটা কাজ। তাহলে কি পারবেন না? সবাই একটু বলেন, ঠিক আছে? আপনি আমাকে একটু বলেন পারবেন কি এটা করতে দ্রুত। তারপরে আমি আপনাদের যেটা সবচেয়ে ভালো হবে সেটা বলবো, বা কারোই যদি ভালো না হয় তখন সেক্ষেত্রে আমি নোট দিয়ে দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপে।
এখন বলেন আপনারা কি পারবেন এটা করতে? দ্রুত আমাকে একটু বলেন। এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম আমি, এটা অবশ্যই আজকে রাত্রের ভিতরে পোস্ট করতে হবে, ঠিক আছে? কোথায় পোস্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিব। আর আরেকটা বিষয়, আমাদের হচ্ছে ক্লাস প্রতিনিয়ত চলছে, প্রতিদিন ঈদের জন্য একটু ছুটি ছিল, আজকে থেকে ডেইলি আমাদের ক্লাস চলবে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি এখানে মেসেজ দিয়ে জয়েন হয়ে যাবেন। আর আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু ধৈর্য ধরে পড়াগুলো কন্টিনিউ করেন, ঠিক আছে? আমার এইটা ওই জানাতনে 100-200 টাকার গ্রুপ না বা এক্সাম গ্রুপ না, আমাদের এটা হচ্ছে ক্লাস গ্রুপ। অনলাইনে কি না যে কেউ গুগল মানে যে কোনো জায়গা থেকে একটা নোট পেয়ে দিয়ে দিল গ্রুপে, কই থেকে না কই থেকে একটা এক্সাম লিংক দিয়ে দিল, যে বললো না সবাই তোমরা পরীক্ষা দাও অনেক সুন্দর, এখান থেকে তোমরা চান্স পেয়ে যাবে আমাদের গ্রুপ থেকে, ঠিক আছে? তার শিক্ষাগত যোগ্যতা কি, সে আসলে ক্লাস নিতে পারে কি পারে না, এগুলো আসলে আপনাদের দেখেনি না আপনারা, ঠিক আছে? আপনাদের জন্য মূলত অনলাইনে এইসব যে ছিচকা চোর বাটপার আছে এরা সুযোগটা পেয়ে যায়। আপনারা সচেতন থাকবেন, আপনার ক্লাস দেখে যাচাই করবেন, এই যেন তেন 1-2 টাকার আপনার এক্সাম গ্রুপে জয়েন হয়ে যাবেন না, হইলে আপনাদের জীবন শেষ, বুঝছেন? তো আমি সজীব ভাই আপনাদেরকে যেভাবে বিষয়গুলো বলছি আপনারা কাইন্ডলি একটু ফলো করার চেষ্টা করেন, আমার মনে হয় বিন্দু পরিমাণ হলে আপনাদের উপকার হবে, ঠিক আছে? ওই যেন তেন গ্রুপে থেকে। আরেকটা কথা, আপনারা যেখানে ভর্তি হন না কেন সেকেন্ড ইয়ার বা যেখানে আপনারা কোচিং করেন না কেন বা যে এক্সাম ব্যাচে আপনারা ভর্তি হন না কেন 100-200 টাকার, আপনারা কাইন্ডলি সেই টিচার শিক্ষাগত যোগ্যতা জেনে নেবেন যে সে কোন নার্সিং কলেজের, সে কোন সরকারি নার্সিং কলেজের, যে একটু কাইন্ডলি জেনে ভর্তি হবেন, ঠিক আছে? এটা আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট করব, কারণ দিন শেষে মারাটা আপনারাই খাবেন, আমার কিছু যায় আসবে না। গত বছর অসংখ্য স্টুডেন্ট মারা খেয়ে বসে আছে, বলছে ভাইয়া আমি এই ফারুকের গ্রুপে ভর্তি হয়েছিলাম, আমার তো হচ্ছে 3,500 টাকার উপরে মেরে দিয়েছে। সো এরকম অনেক উদাহরণই আছে, বুঝছেন? সো আপনারা সেফলি ভাবে ক্লাস যাচাই বাছাই করে বুঝে শুনে কে কোয়ালিটিফুল এগুলো বুঝে আপনারা তার গাইডলাইন ফলো করবেন। তো আসেন ভ্যাট নামকে আমি শুরু করি। যাই হোক, ওকে, তাহলে এটা হচ্ছে শক্তিশালী এসিড দুর্বল এসিড আপনারা হচ্ছে জানতে পেলেন। এবারে এখানে এটা কি আপনাকে কি এটা কি দেখেছেন? হ্যাঁ, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বোর্ড বই সেটারই স্ক্রিনশট। তো এখানে আমাদের শক্তিশালী এসিড দুর্বল এসিড দেখেন কিভাবে ছক করে দেওয়া আছে, এখানে তো মাত্র কয়টা দেওয়া আছে, এখানে 3টা এখানে 3টা, এই 3টা থেকে আপনার কি হয়ে যাবে? হবে না। তো আপনাদের এখানে যে কাজটা করতে বললাম যে এই দেখেন দুর্বল অ্যাসিড এভাবে লিস্ট করবেন, শক্তিশালী অ্যাসিড লিস্ট করবেন, এটাই হচ্ছে মূলত আপনাদেরকে আমি বাসের কাজটা দিলাম, ঠিক আছে? ওকে, আর এখানে দিয়ে দিয়েছি যে অ্যাসিটিক অ্যাসিড, এটা অপর নাম হচ্ছে ভিনেগার। ওকে, এরপরে আসছেন যে আমাদের অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা জানবো। অ্যাসিড সম্পর্কে তো অনেক কথাই বললাম যে অ্যাসিড কোনগুলো আমরা সেগুলো তো চিনবো, কিন্তু অ্যাসিড আসলে বৈশিষ্ট্য কি, ঠিক আছে? বা আমরা কেমন বুঝবো যে এটা এই পদার্থটা একটা অ্যাসিড, এটা আমি কেমন বুঝবো? দেখেন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। দেখেন আমি কিন্তু এটা যে অ্যাসিডের যে কাকে বলে, ঠিক আছে, আমি ওইখানে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে কি করবে, জলীয় দ্রবণ অর্থাৎ পানির সঙ্গে যখন এটা বিক্রিয়া করবে হাইড্রোজেন আয়ন দান করে। ওকে, ওইখানে কিন্তু আমরা পড়েছি। ওকে, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো যে ক্ষার একটা ক্ষারীয় পদার্থের সঙ্গে যখন এটা বিক্রিয়া করবে তখন সেখানে অবশ্যই লবণ এবং পানি উৎপন্ন হবে। নীল লিটমাসকে লাল করে, এই লিটমাসের বিষয়টা আমাদের ক্লাসের একদম শেষে থাকবে, যে একটা ছকে আমি আপনাদেরকে এই লিটমাসের যে রং চেঞ্জের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? পরীক্ষাতে আপনাদের যে কোনো ধরনের যে লিটমাসের রং পরিবর্তন আসে আপনারা পারবেন। তাও এখানে একটু দেখে রাখেন যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে, এটা একটু কেমন মনে রাখবেন আমি একটু বলি। আমি একটু আসলে ফানি ওয়েতে পড়াতে পছন্দ করি। দেখেন আসলে মুভি সবাইকে দেখেছেন না যে কি করে নায়িকার পিছনে কি একটা নায়ক থাকে, একটা খলনায়ক থাকে। এখন ওই খলনায়ক যখন নায়িকাকে যখন পায় না, নিজের করে যখন পায় না, ঠিক আছে, তো রাস্তাতে কলেজ থেকে নায়িকাটা যাচ্ছে বান্ধবীদের সঙ্গে কি করে, খলনায়কটা বাইকে করে এসে এরকম একটা অ্যাসিড ছুঁড়ে মেরে দেয়, তাই না? তো ওইখানে অ্যাসিড যখন ছুঁড়ে মারে মেয়েটার নায়িকাটা তখন কি হয়, চেহারা একদম ঝলসে কি লাল হয়ে যায় না? হয় কি হয় না? তাহলে ফেস দিয়ে রক্ত বের হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে কারো ফেসে যদি অ্যাসিড মারা হয় তাহলে তার সুন্দর নায়িকার চেহারাটা কি হয়ে যায়, লাল হয়ে যায়। তাহলে নীল লিটমাসকে লাল করে, তাহলে অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে। মনে থাকবে আপনাদের এটা যদি মনে না আসে, হ্যাঁ, যে অ্যাসিড কি নীল লিটমাসকে লাল করে নাকি লাল লিটমাসকে কি নীল করে না কি করে, তখন আমার এই কথাটা মনে রাখবেন, সিনেমা কথা মনে রাখবেন, এটা ইজিলি পেরে যাবেন, ঠিক আছে? যে ফেসে যখন অ্যাসিড মারা হবে চেহারা লাল হয়ে যাবে। ওকে, আমার এই কথাটা মনে রাখবেন, সিনেমা কথা মনে রাখবেন, ঠিক আছে? যে ফেসে যখন অ্যাসিড মারা। ওকে,
তাহলে বলেন এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছে অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত হয়। কি হয়? অম্ল। আমরা বললাম না অ্যাসিড মানে অম্ল, অম্লটা কি টক। এটা কেমন মনে রাখবেন? আমরা যে লেবু যে খাই, লেবু কি টক হয় না? তাহলে মনে রাখবেন অ্যাসিড টক স্বাদযুক্ত। ওকে, এরপরে অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে, কিসের সঙ্গে? ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। একটু আগে আমরা দেখলাম যে ক্ষারের সাথে বিক্রিয়া লবণ ও পানি। ওকে, এরপরে অ্যাসিড ধাতব কার্বনেটের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন লবণ, পানি, এই তো এখানে লবণ পানি আছে, এখানে লবণ পানি এবং তার সঙ্গে একটা এক্সট্রা কার্বন ডাই অক্সাইড, কারণ এখানে যেহেতু ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করছে, তাই কার্বনেটের সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন এক্সট্রা ভাবে জাস্ট কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ঠিক আছে, তাহলে যখন অ্যাসিড ক্ষারের সঙ্গে তখন লবণ এবং পানি, যখন এটা ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে তখন লবণ পানি তো থাকছেই, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড, কারণ এখানে কার্বনেট আছে তাই কার্বন ডাই অক্সাইড। ওকে, অ্যাসিডের বৈশিষ্ট্য ক্লিয়ার সব। এরপরে আমরা এখানে অ্যাসিডের ব্যবহার দেখব, যে আমরা মূলত কি কি কাজে অ্যাসিডটা ব্যবহার করে থাকি। সিরকা বা ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। তাহলে এই ইনফরমেশনটা একটু মনে রাখবেন যে ভিনেগারে কতটুকু অ্যাসিড ব্যবহার করা হয়। সেটা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিডের, ঠিক আছে, অবশ্যই কার অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, যা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। কারণ আমরা তো জানি যে ভিনেগার কি কাজে ব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষণে। অ্যাসিটিক অ্যাসিডের প্রোটন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং এর ফলে খাবার অনেকদিন পর্যন্ত সতেজ থাকে। তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিডের যে প্রোটন রয়েছে সেটা কি করে? সেটা হচ্ছে আমাদের অ্যাসিড ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে এটা একটু মনে রাখবেন যে অ্যাসিটিক অ্যাসিডের যে প্রোটন সেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা কথা আমি বলি যে আপনাদের যে হোয়াটসঅ্যাপে যে পিডিএফ গুলো দেওয়া হয় সেগুলো আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে অটো সেভ হয়ে যায়। আপনারা নেক্সটে যখন এই পিডিএফ যখন পড়বেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার দরকার নেই, আপনি আপনার ফোনের যে ফাইল ম্যানেজার সেখানে গেলেই সেই পিডিএফটা পেয়ে যাবেন। এটা একটু খেয়াল করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বা আপনি হচ্ছে আপনার অন্য কোনো হোয়াটসঅ্যাপ আইডি না, আপনার বাবা মা ভাই বা বোন কারো আপনি ফরওয়ার্ড করে রেখে দিবেন। ঠিক আছে, আপনি ওই পিডিএফটা কারো একজন হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে রেখে দিবেন। বুঝতে পেরেছেন? ওকে, আশা করি এই বিষয়টা হচ্ছে খেয়াল করবেন যে ফোনে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন অথবা কারো নাম্বারে ফরওয়ার্ড করে রেখে দিতে পারেন। ওকে, যাই হোক, এবারে আসেন কোমল পানীয়তে কার্বনিক অ্যাসিড। কোমল পানীয় কোনগুলো? কোমল পানীয় বলতে আমরা যে 7 আপ কোল্ড ড্রিঙ্কস যেগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে কোমল পানীয় বলা হয়। তাহলে কোমল পানীয়তে কার্বনিক অ্যাসিড থাকে, তাহলে এগুলোতে আমাদের কি থাকে? কার্বনিক অ্যাসিড থাকে। এইগুলো মনে রাখবেন, আমি এখানে যে পয়েন্টগুলো রেখেছি এগুলো সবকিছু আপনাদেরকে মুখস্থ করতে হবে ভালোভাবে। তাহলে কার্বনিক অ্যাসিড থাকে যা কার্বন ডাই অক্সাইড বা পানির বিক্রিয়ায় তৈরি হয়। খাবার হজম করার জন্য কোমল পানীয় ব্যবহার করা হয়। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে মনে রাখবেন যে ভিটামিন সি এর অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, বা অ্যাসকর্বিক অ্যাসিডের অপর নাম আমরা বলতে পারি ভিটামিন সি। এরপরে বিভিন্ন ধরনের আচার সংরক্ষণে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের এখানে সংকেতটা দেওয়া আছে, ঠিক আছে, CH3COOH। ওকে, তাহলে বিভিন্ন ধরনের আচার সংরক্ষণে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। ওইখানে দেখবেন যে আমি হচ্ছে একটু আগে আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তো আমাদের এখানে হচ্ছে এখানে একটা 3 মিসিং গেছে। ঠিক আছে, এই জায়গাটা আপনি একটু ঠিক করে নেবেন যে CH3COOH। ওকে, আপনারা এটা একটু ঠিক করে নেবেন তাহলে হবে, এখানে একটা 3 হবে। আচ্ছা, এরপর টয়লেট পরিষ্কারে যে পরিষ্কার ব্যবহার করা হয় তার মূল উপাদান শক্তিশালী অ্যাসিড। কারণ কি দেখেন, দুর্বল অ্যাসিড হলে টয়লেটে যে এত তীব্র যে জীবাণু ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে যাবে না, সেজন্য টয়লেট ক্লিনার হিসেবে আমাদের শক্তিশালী অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যামোনিয়া সার উৎপাদনে অ্যাসিড ব্যবহৃত হয়। তাহলে কি বলে? অ্যামোনিয়া সার উৎপাদনে অ্যাসিড ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যামোনিয়া যে সার আছে আমরা কৃষি জমিতে ব্যবহার করি, এই সার উৎপাদন বা তৈরিতে আমাদের অ্যাসিড ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে আমরা কিছু অ্যাসিডের ব্যবহার দেখলাম। ওকে, এরপরে আমরা আপনাদের সঙ্গে একটু অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মিডওয়াইফারি নার্সিং কোচিং আমাদের পেইড ব্যাচ শুরু হয়ে গেছে এবং আমরা 15 তারিখ পর্যন্ত ভর্তি নিব। এই কোর্সে আপনারা কি কি পাচ্ছেন? এখানে আপনাদের নার্সিং অ্যাডমিশন আগের দিন পর্যন্ত, অর্থাৎ সামনের বছর দেখা হলো এপ্রিল বা মে মাসে আমাদের নার্সিং অ্যাডমিশন হবে, সেই নার্সিং অ্যাডমিশনের আগে পর্যন্ত আমাদের নিয়মিত ক্লাস এগুলো কন্টিনিউ থাকবে।
তো আমাদের ব্যাচে ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি ভর্তি চলছে। ভর্তি হলে আপনারা প্রশ্ন ব্যাংক পেয়ে যাবেন বিগত সকল বছরের, মডেল টেস্ট পেয়ে যাবেন অর্থাৎ 100 টাকা করে যে এমসিকিউ সেগুলো প্রিন্টেড কপি পাবেন, এবং ওএমআর পেয়ে যাবেন অর্থাৎ আপনার বাসাতে যেন আপনাদের হাতের স্পিডটা যেন ঠিক থাকে বা আপনারা যেন বুঝতে পারেন যে কত মিনিট আমি শেষ করতে পারছি, এই জন্য ওএমআর শিট দেওয়া হবে। এরপরে সাজেশন বই দেওয়া হবে একটা, এবং লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, পরীক্ষা, এছাড়া আমাদের 24 আওয়ার সাপোর্ট পাবেন। ঠিক আছে, আর একটা বিষয় আমাদের এখানে যে কিছু গিফটও থাকবে। আর এই কোর্সে আপনারা ভর্তি হলে অন্য কোথাও ভর্তি হতে হবে না, বা আমার কাছেও পরবর্তী তার কোনো পেমেন্ট করা লাগবে না। অনলাইনে অনেকে এমন আছে যারা শুরুতে বলে যে 200 টাকার ব্যাচ ভর্তি হন, পরে দেখা হলো আবার আপনাকে 300 টাকা দিয়ে পিডিএফ কিনতে হয়, 600 টাকা দিয়ে বই কিনতে হয়। আমাদের এখানে এমন কিছু না, আমাদের এখানে একটা কোর্সে ভর্তি হলে আপনারা ক্লাস, এক্সাম, ম্যাটেরিয়ালস সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে নিতে পারেন। আমাদের 15 তারিখ পর্যন্ত ব্যাচে ভর্তি নিব। ঠিক আছে, ওকে, চলেন এরপরে আমরা ক্ষারক সম্পর্কে একটু জানি। ক্ষারক কোন ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি প্রস্তুত করে তাকে আমরা ক্ষারক বলে থাকি। অক্সাইড বলতে আমাদের এখানে O- বা এদিকে OH-। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন কোন ধাতুর অক্সাইড O- অথবা হাইড্রোক্সাইড OH- যৌগ যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে দেখেন যে জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, টুথপেস্ট, এগুলো হচ্ছে আমাদের ক্ষারকের উদাহরণ। তাহলে আপনারা ক্ষারক কেমনে চিনবেন? ক্ষারক আপনারা এখানে দেখবেন যে অক্সাইড বা হাইড্রোক্সাইড থাকছে কিনা। ঠিক আছে, অক্সাইড বা হাইড্রোক্সাইড আয়ন থাকছে কিনা, যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্ষারক। ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। এরপর দেখেন ক্ষার কি, যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, ক্ষারককে যদি আমি পানিতে যদি দ্রবীভূত করতে পারি এবং হাইড্রোক্সিল আয়ন OH- দেয়, ঠিক আছে, হাইড্রোক্সিল আয়ন OH- দেয়, তাদেরকে আমরা ক্ষার বলে থাকি। তাহলে এখানে আমরা আরেকবার একটু দেখেন বিষয়টা, যে যে সমস্ত ক্ষারক, দেখেন এখানে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় এবং হাইড্রোক্সিল আয়ন OH- দেয় তাদের আমরা ক্ষার বলি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। ফেরাস হাইড্রোক্সাইড ক্ষারক হলেও ক্ষার নয়। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এটা একটু মনে রাখবেন। মানে যেগুলোকে আমরা ক্ষার বলছি, যে সকল অণুকে আমরা ক্ষার বলছি, এগুলো সবাই আসলে ক্ষারক। ঠিক আছে, যাদেরকে আমরা ক্ষার বলছি এরা সবাই হচ্ছে ক্ষারক, কিন্তু আমরা যাদেরকে ক্ষারক বলবো এরা সবাই কিন্তু ক্ষার না, এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে ক্ষার হইতে হলে কি করতে হবে? ক্ষার হইতে হলে আপনাদেরকে পানিতে দ্রবীভূত হতে হবে, অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে, এবং হাইড্রোক্সিল আয়ন দান করতে হবে। ঠিক আছে, যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, তাহলে এখানে আমাদের কি করতে হবে? সোডিয়াম প্লাস যোগ OH-। তাহলে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙি, তাহলে ভাঙলে কি সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে দেখেন এটাকে আমরা ভেঙে কি OH- কি পাচ্ছি না? তাহলে এখানে সেটা বলছে যে হাইড্রোক্সিল আয়ন পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো? ক্ষার বলবো। কিন্তু এখানে দেখেন জিঙ্ক অক্সাইড যে আমাদের ছিল, এটাকে ভাঙলে কি আমরা কি OH- কি পাবো? এখানে কি OH কি আছে? নাই। তাহলে এটাই হচ্ছে মূল কথা, যে এগুলোকে আমরা ক্ষার বলতে পারি, কিন্তু এই জিঙ্ক অক্সাইড এটা হচ্ছে মূলত ক্ষারক। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে দেখেন যে কোন খাদ্য পণ্যে কোন অ্যাসিড থাকে। টমেটোতে কি কি অ্যাসিড থাকে, এই চারটা হচ্ছে আপনারা ভালোভাবে মুখস্থ করবেন, যে টমেটোতে কি থাকে, লেবুর রসে কোন অ্যাসিড থাকে, তারপরে আপেলে, তেঁতুতে, আমলকি, আঙ্গুর, কমলালেবু, এগুলো আপনারা হচ্ছে ভালো মুখস্থ করবেন। আর একটা কথা, যে আমরা আজকে যা কিছু এখানে পিডিএফ আপনাদেরকে দিব, অর্থাৎ আমি এখানে যেটা ক্লাস করাচ্ছি স্লাইড, এটা তো আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা এগুলো সবকিছু খাতাতে নোট করবেন সুন্দর করে। ঠিক আছে, অর্থাৎ ওই যে দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড, ওইটার সঙ্গে সঙ্গে এই সবগুলো আপনাদের খাতায় আমি নোট দেখতে চাই। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে কি দেখব, যে অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল জিনিসটা কি।
ঠিক আছে, যে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে মূলত রাজ অম্ল বলা হয়। তাহলে আপনাদের পরীক্ষায় যদি এটা থাকে যে নিচের কোনটি রাজ অম্ল, তাহলে কিভাবে এটা আপনারা অ্যানসার করবেন? যেখানে আপনারা দেখবেন যে গাঢ় নাইট্রিক অ্যাসিড আছে, ঠিক আছে, এবং 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ, সেটাকে আমরা বলবো হচ্ছে রাজ অম্ল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত। এগুলো আমাদের সবকিছু মানে পয়েন্ট আকারে দেওয়া আছে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ, ঠিক আছে, যেটাকে আমরা চুনের পানি বলতে পারি বা লাইম ওয়াটার। তাহলে আপনার পরীক্ষাতে এটা আসতে পারে যে চুনের পানির অপর নাম কি, বা লাইম ওয়াটার বলতে কোনটাকে বোঝায়? তাহলে আমাকে অ্যান্সার করতে হবে চুনের পানি। ওকে, এরপরে ব্লিচিং পাউডার তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটানোর মাধ্যমে। তাহলে এখানে দেখেন যে ব্লিচিং পাউডারে আপনাদেরকে সংখ্যাটা মুখস্থ করতে হবে। এরপরে ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটানোর মাধ্যমে। ব্লিচিং পাউডার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এখানে আপনাদের সংকেতটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এই সংকেতটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে আপনাদের কিছু বলে যে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত, তখন আপনাদেরকে এটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। বা এখানে যদি আপনার যদি রাসায়নিক যে নাম বলা হয়, সংকেত বলে তো এটা অ্যান্সার করবেন, আর যদি বলা হয় নাম, তখন আপনি অ্যান্সার করবেন ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ওকে, এবার ব্লিচিং পাউডার ঘরের মেঝে বেসিনের জীবাণু ধ্বংস করা হয়। সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা খাবার সোডা হিসেবে বলে থাকি, তাহলে এই খাবার সোডা টার্টারিক অ্যাসিডের মিশ্রণকে বেকিং পাউডার বলা হয়। তাই আমরা বেকিং পাউডার কিভাবে পাচ্ছি? আমরা এখানে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা এবং টার্টারিক অ্যাসিডের যে মিশ্রণ, এই মিশ্রণ থেকে আমরা পাচ্ছি হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার ব্যবহার করে কেক প্রস্তুত করা হয়। আচ্ছা, এরপরে দেখেন যে সকল মৌল পর্যায় সারণীতে 1 বা 2 নম্বর গ্রুপে অবস্থিত, এরা ধাতু বলে তাদের অক্সাইড ক্ষারীয় হয়। তাহলে এখানে একটা আপনাদের যে পর্যায় সারণী আছে, পর্যায় সারণীতে আপনাদেরকে প্রত্যেকে অবশ্যই মুখস্থ করতে হবে রসায়নে যেটা আছে, যে ওইখানে আমাদের হচ্ছে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, অর্থাৎ এখানে যে আমাদের 17টা যে গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। কোনটা ক্ষার ধর্মীয়, কোনটা হচ্ছে অম্লীয়, ঠিক আছে, তারপর কোনটা মৃৎক্ষার, এই ধরনের গ্রুপগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। তো সেইখানে আপনারা দেখবেন যে যে সকল মৌল পর্যায় সারণীর 1 এবং 2 নম্বর গ্রুপে অবস্থান করে, এরা ধাতু অধাতু আছে না, তাহলে এরা কি? এরা হচ্ছে ধাতু, তাদের অক্সাইড ক্ষারীয় হয়। তাহলে কি বললাম? এদের যে অক্সাইড আছে, ঠিক আছে, যে অক্সাইডটা হয় হচ্ছে ক্ষারীয় ধর্ম। তাহলে আপনাদের কি করতে হবে? 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলো আপনারা মুখস্থ করবেন। তাহলে আপনাদেরকে আজকের ক্লাসে আরেকটা কাজ দিলাম, সেটা হচ্ছে যে 1 নম্বর এবং 2 নম্বর মৌলগুলো আপনারা লিখবেন, ঠিক আছে। আপনারা কিভাবে লিখবেন? যে 1 নং গ্রুপ, তারপর হচ্ছে 2 নং গ্রুপ দিয়ে আপনারা কি করবেন? এখানে লিখবেন, কমা দিয়ে দিয়ে সবগুলো লিখবেন, ঠিক আছে। ওকে, আমাদের যতগুলো মৌল থাকবে সেই মৌলগুলো আপনারা এখানে কমা দিয়ে দিয়ে লিখবেন। হ্যাঁ, ডিপ্লোমাদের দরকার আছে পর্যায় সারণী, বুঝতে পেরেছেন? মানে পর্যায় সারণী অ্যাটলিস্ট যেগুলো হচ্ছে আপনাদের কোনগুলো ধাতু অধাতু এগুলো জানা লাগবেই ডিপ্লোমাদের, অর্থাৎ যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড এটা তাদেরও দরকার হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এইগুলো এটা আজকে নোট করবেন। ওকে, এরপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ক্ষার ধাতু। তাহলে কোনগুলো ক্ষার ধাতু, কোনগুলো মৃৎ ধাতু বললাম না, তাহলে এখানে দেখেন এগুলো হচ্ছে ক্ষার ধাতু। সো এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এরপর দেখেন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম মৃৎক্ষার ধাতু, কারণ এদের মাটিতে পাওয়া যায়। তাহলে এই যে আমি বললাম না যে আপনাদের পর্যায়ের সারণীতে কি ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, এখানে আমি সেগুলো দিয়ে দিয়েছি। এই নামগুলো আপনাদের মাস্ট বি মুখস্থ করতে হবে, অর্থাৎ কোনগুলো ক্ষার ধাতু, কোনগুলো মৃৎক্ষার ধাতু, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। মৃৎক্ষার ধাতু জাস্ট পার্থক্য এটাই ক্ষার ধাতুর সঙ্গে, যে মৃৎক্ষার ধাতুটা হচ্ছে মাটিতে পাওয়া যায়, সেজন্য তার নামে একটা মৃৎ যোগ হয়েছে। ওকে, এরপর আমরা এখানে দেখবো হচ্ছে ক্ষার ও ক্ষারকের ব্যবহার। আমরা তো অ্যাসিডের ব্যবহার তো দেখলাম, এবার আমরা এখানে দেখবো হচ্ছে ক্ষারের ব্যবহার, ঠিক আছে। ক্ষার এবং ক্ষারকের আমরা ব্যবহার দেখব। ওকে, এরপর দেখেন সাবান, কাঁচ, কস্টিক সোডা, কাগজ প্রভৃতি উৎপাদনে, কাপড় ধোয়ার কাজে এবং পানির ক্ষরতা অপসারণে এবং পেট্রোলিয়াম বিশোধনে কাপড় কাচের সোডা ব্যবহার করা হয়। ওকে, ক্ষরতা বলতে এখানে আমাদের হচ্ছে ক্ষারের বিষয়টা রয়েছে, ঠিক আছে। ওকে,
তাহলে এরপর হচ্ছে এখানে টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, যা একটি তীব্র ক্ষার। টয়লেট ক্লিনার পানির সাথে বিক্রিয়ায় জার্মান অক্সিজেন উৎপন্ন করে জীবাণু ধ্বংস করে। তাহলে এখানে আপনাদেরকে একটা বিষয় একটু মুখস্থ করতে হবে যে কোন ক্ষারকটা বা কোন ক্ষারটা কোন কাজে ব্যবহার করা হয়, এটা আপনাদের আলাদা আলাদা ভাবে মুখস্থ করতে হবে যে হ্যাঁ এই ক্ষারকটা আমার এই কাজে ব্যবহার করা হয়, এই ক্ষারটা আমাদের এই কাজে ব্যবহার করা হয়। এইভাবে আপনাদেরকে আলাদা আলাদা ভাবে এটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার দেখুন গ্লাস ক্লিনার, মানে এই যে থাইয়ের যে বিভিন্ন গ্লাস দরজা জানালা আছে না, তো এই ধরনের গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি দুর্বল ক্ষার যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। এই পয়েন্টগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, ওকে। আচ্ছা, এরপর এখানে একটা বিষয় দেখেন যে লবণ, আমাদের কি অ্যাসিড খাওয়ার কারণে লবণের ব্যবহার যেহেতু আছে ক্লাসের টপিক, তাহলে আমরা এখানে লবণটা একটু দেখব যে অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ক্ষার বা ক্ষারকের মধ্যে অবস্থিত ধাতু বা যৌগ দ্বারা প্রতিস্থাপন হয়ে যে পদার্থ উৎপন্ন করে তাকে আমরা লবণ বলি। আমরা একদম প্রথম দিকে কিন্তু এই ব্যাখ্যাটা পড়ে এসেছিলাম। এরপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হলো খাবার লবণ, এবারে সম্ভবত পরীক্ষাতে এসেছিল। এরপর এখানে হচ্ছে তুতের সংকেত দেওয়া আছে, যেটা হচ্ছে ফিটকিরি একটি লবণ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে CuSO4 এটাও কিন্তু একটা লবণ, ওকে। এরপরে দেখেন আমি ক্লাসের শুরুতে কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে একটা ছকে কিন্তু আমি লিটমাস পেপারের যে বিষয়টা সেটা ক্লিয়ার করে দিব। তাহলে এইখানে হচ্ছে এটা হচ্ছে সেই ছক। দেখেন যে কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা লগারিদমের ঋণাত্মক মানকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। তাহলে পিএইচ কাকে বলা হয়? কোন দ্রবণ, অর্থাৎ একটা আমি তো দ্রবণ তো করলাম, ঠিক আছে, এই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, অর্থাৎ এখানে যে হাইড্রোজেন আয়ন এটা তো একটা ঘনমাত্রা থাকবে, এই ঘনমাত্রার লগারিদমের ঋণাত্মক মানকে পিএইচ বলা হয়। এর মান অনুসারে কোন দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয় সেটা আমরা জানতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন তো যে পিএইচ এর মান তো আমরা সবাই তো জানি যে 0 থেকে 14 পর্যন্ত, তাই না? তাহলে একটু আমাকে এটা আপনারা সবাই একটু অ্যানসার করবেন যে যদি 7 এর যদি কম হয়, পিএইচ এর মান যদি 7 এর কম হয়, ঠিক আছে, কত কম আমি বললাম যে 7 এর যদি কম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অম্ল বলবো নাকি ক্ষারক বলবো? সবাই একটু অ্যানসার করেন। পিএইচ এর মান যদি 7 এর যদি কম হয়ে থাকে, ঠিক আছে, 7 হলে তো সেটা নিরপেক্ষ, যদি 7 এর যদি কম হয় তাহলে সেটাকে বলবো আমরা অ্যাসিড, এবং 7 এর উপর থেকে যদি 14 পর্যন্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে। কি বলবো? সেটাকে আমরা ক্ষারীয় বলবো। তাহলে এখানে দেখেন সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি যে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে তাকে নিরপেক্ষ দ্রবণ বা আমরা প্রশম দ্রবণ বলবো। এরপর যদি আমরা বিশুদ্ধ পানির পিএইচ হলো 7, এর মান যদি 7 এর কম হয় তাহলে সেটা অম্লীয়, এবং 7 এর বেশি হলে সেটা ক্ষারীয়। এবং মানুষের রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4, মানুষের রক্ত ঈষৎ ক্ষারীয়। তাহলে মানুষের রক্তটা আসলে কেমন? মানুষের রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়, এবং এটা পিএইচ হচ্ছে 7.4, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে এখানে একটা বিষয় দেখেন যে আপনারা কিভাবে মনে রাখবেন। হ্যাঁ, দেখেন এখানে আমরা কয়েকটা নির্দেশক ব্যবহার করি। এই নির্দেশকগুলো অর্থাৎ যেগুলো ব্যবহার করে আমরা অম্লীয় নাকি ক্ষারীয় কোন একটা দ্রবণ সেটা আমরা বুঝতে পারি। দেখেন নির্দেশক কি কি, এটা হচ্ছে ফেনপথেনিল, তারপর হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, লাল লিটমাস এবং নীল লিটমাস, ঠিক আছে, ওকে। এগুলো হচ্ছে আমাদের কিছু, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কিছু নির্দেশক। তাহলে নির্দেশক আমরা কি কি হিসেবে ব্যবহার করছি? একটা হচ্ছে ফেনপথ্যালিন, তারপর হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, লাল লিটমাস, নীল লিটমাস। এখন আমি এই ফেনপথ্যালিনকে যদি আমি অ্যাসিডে যদি ডুবাই, ঠিক আছে, আমি এটাকে যদি অ্যাসিডে যদি দিই তাহলে এটা কি হবে? বর্ণহীন, ঠিক আছে। এটা কেমন থাকবে? এটা হচ্ছে বর্ণহীন থাকবে। এরপরে আমি এটা মিথাইল রেডে যদি দিই, মানে মিথাইল রেডটা আমি যদি অ্যাসিডে দিই, এটা কি থাকবে? লাল থাকবে। দেখি মিথাইল অরেঞ্জ লাল, লাল লিটমাস লাল, নীল লিটমাস লাল। তার মানে শুধুমাত্র এই ফেনপথ্যালিন এটা হচ্ছে বর্ণহীন থাকবে, বাকি যা কিছু আছে এগুলো সব হচ্ছে অ্যাসিডে কেমন বর্ণ দিবে? লাল দিবে। এগুলো বর্ণ কি হবে? অ্যাসিডে লাল। মানে আমি লাল লিটমাস যদি অ্যাসিডে দিই তাও লাল হবে, আমি যদি নীল লিটমাস যদি অ্যাসিডে দিই তাও লাল হবে, ওকে। হ্যাঁ শারমিন, আপনার কথা ঠিক আছে। 7 এর কম হলে এখানে সেটা আছে, 7 এর কম হলে অম্লীয় এবং 7 এর বেশি হলে ক্ষারীয়, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমি কি বলছি, এখানে লাল লিটমাস যদি আমি অ্যাসিডে দিই সেটাও লাল বর্ণ থাকবে, তারপর নীল লিটমাস যদি আমি অ্যাসিডে দিই তাও লাল হবে। এরপরে দেখেন এগুলো আসল বর্ণ কি, মানে পিএইচ এর মান যখন 7 থাকবে তখন দেখেন ফেনপথ্যালিন বর্ণহীন,
মিথাইল রেড, রেড মানে কি লাল, তাহলে এটা বর্ণ হচ্ছে লাল। এরপর দেখেন মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ মানে কি আমরা জানি না কমলা, তাহলে সেক্ষেত্রে এটা প্রশমনে এটার রং কেমন হবে কমলা। মানে যখন কারো পিএইচ যদি 7 থাকে, বুঝছেন কথা, কোথাও পিএইচ 7 আছে, আমি সেখানে যদি মিথাইল অরেঞ্জ যদি দিই এবং সেটার রং যদি হয় কমলা কালার, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটা পিএইচ 7। আমি একটা দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলাম, সেটা দেখা গেল কালারটা হয়ে গেল কমলা, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে আপনার 7, এটা পিএইচ 7। ওকে, লাল লিটমাস যদি আমি দিই তাহলে এটা লাল, নীল লিটমাস নীল। অর্থাৎ যেটার যে নির্দেশকের কালার যেটা সেটা যদি থাকে, কোনো যদি চেঞ্জ যদি না হয়, তাহলে আমরা সেটা বুঝবো 7, পিএইচ 7। ঠিক আছে, তাহলে দেখেন নীল লিটমাস নীল থাকবে, লাল লিটমাস লাল থাকবে, মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ মানে কি কমলা, তাই এটা কমলা থাকবে, রেড, রেড মানে কি লাল, তাই মিথাইল রেড লাল থাকবে, ফিনোপথ্যালিন এটা বর্ণহীন থাকবে। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, মানে পিএইচ যদি 7 যদি হয়, পিএইচ যদি 7 হয়, তার মানে কি বোঝাচ্ছে? তার বোঝাচ্ছে এটা নিরপেক্ষ, অ্যাসিড না ক্ষার না। তাই যার যেটা রং, ঠিক আছে, যে নির্দেশকের যেটা রং সেটাই থাকবে। ওকে, এরপরে আসছে যে আমরা যদি ক্ষারে যদি দিই তাহলে কি হবে? দেখেন ফিনোপথ্যালিন ছিল বর্ণহীন, এটা হয়ে যাবে গোলাপি, এটা একটু আলাদা সবার থেকে, এটা কি হবে গোলাপি। এবার দেখেন এখানে আমাদের মিথাইল রেড হবে হলুদ, মিথাইল অরেঞ্জও হবে হলুদ। এরপরে আসেন লাল লিটমাস হবে নীল, নীল লিটমাস হবে নীল। এইভাবে একটু মুখস্থ করবেন। জাস্ট কেন মুখস্থ বলি, ফিনোপথ্যালিন বর্ণহীন, বর্ণহীন অবস্থা, তারপর এটা যখন ক্ষারে যখন আমি দেবো তখন এটা হবে গোলাপি কালার। এরপরে যে দুটো থাকছে কি থাকছে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এগুলো হবে হলুদ কালার। তারপর যে থাকছে লাল লিটমাস, নীল লিটমাস, সেগুলো হবে নীল। তাহলে মনে রাখবেন আমাদের লিটমাস যেখানে বলবে, লিটমাস যখনই হবে, লিটমাস হচ্ছে ক্ষারে দিবে নীল বর্ণ, কি বর্ণ? নীল বর্ণ। আমার লাল লিটমাসক আর নীল লিটমাসক দুইটাই আমার নীল বর্ণ দিবে। এবং আমি যখন এটা যখন প্রশমন অবস্থা যখন থাকবে তখন যার যেটা সেটাই দিবে। আর যদি অ্যাসিড হয় তাহলে লাল। কি বললাম? লিটমাস নীল হোক আর লাল হোক, লিটমাস যদি বলে তাহলে সেটা অ্যাসিড হবে লাল, দুইটা লিটমাসই, ক্ষারে হবে নীল। ওকে, আচ্ছা। এরপরে এখানে মিথাইল রেড, এখানেও লাল, মিথাইল অরেঞ্জ লাল অ্যাসিডে, ক্ষারে গিয়ে হবে হলুদ হলুদ। আপনারা একটু বলেন এই ছকটা আপনার, আমি যতটুকু আপনাদেরকে বুঝাই দিলাম এভাবে আপনার বাসায় আরেকবার যদি একটু যদি দেখেন তাহলে কি পারবেন? আমাকে একটু বলেন তো আপনারা। তাহলে এই ছিল হচ্ছে মূলত আমাদের আছে ক্লাসটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।